সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব কাটছে আইনি বাধা, যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশে কি সত্যিই ফিরতে চলেছেন শেখ হাসিনা? ফিরলে কবে ফিরবেন? এই বছরেই? যদি ফিরেও থাকেন তাহলে দেশে কেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে? এই প্রশ্নগুলো এখন ক্লিশে হয়ে গিয়েছে। এবার সামনে এসেছে নতুন একটি তথ্য। হাসিনার আইনি বাধা নাকি কাটছে, আর এটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি যে কোনো মুহূর্তে তিনি পা রাখবেন? ট্রাভেল পাসের আয়োজন, সরকারের থেকে অনুমতি, এই গুঞ্জনগুলির কি কোনো ভিত্তি আদৌ আছে? চলুন আজ এই ভিডিওতে আপনাদের সামনে রাখবো এমন কিছু যেটাতে দেশের সামনে এখন কি পরিস্থিতি হতে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাবে। সংসদ সদস্য রুমিন ফারহানা, যিনি এই মুহূর্তে সংসদে একমাত্র বিরোধী দলের ভূমিকা পালন করছেন, নিরপেক্ষভাবে থেকেও সরকারের গঠনমূলক কাজকর্মকে যেমন তিনি করেন, ঠিক একইভাবে যদি কোনো কিছু ভুল দেখেন সেটা নিয়ে সুর চড়ান। সংসদে বিরোধী দল রয়েছে জামাত এবং এনসিপি, কিন্তু তাদের প্রতিবাদ জানানোতে থাকে অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক এবং স্বার্থকেন্দ্রিক। অনেকে বলছেন এখন যদি একজন বিরোধী নেত্রী হন, তিনি হলেন রুমিন ফারহানা। সেই রুমিন ফারহানা এখন বলছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি জটিলতা নেই, কোনো বাধা নেই। তিনি আইনের ছাত্রী, তার উপর তিনি একজন সংসদ সদস্য, ফলে তার এই বক্তব্যকে গুরুত্ব সহকারে দেখছেন। রুমিন ফারহানা কি বলছেন? তিনি বলছেন যে আইনগত অবশ্যই কোনো বাধা নেই। শেখ হাসিনা ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন এবং জামিনও চাইবেন, যেটা নর্মাল হয়ে থাকে। নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর রয়েছে সেটাই উনি ফলো করবেন। এরপর তিনি বলেন বিরোধী দলে যারা থাকেন তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে রয়েছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুলভ্রান্তি যদি কিছু হয় সেই ব্যাপারে যদি ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। অর্থাৎ তিনি বলতে চাইলেন যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে, সেটা যেহেতু তার অনুপস্থিতিতে, ফলে তিনি ফিরলে আইনের দ্বারস্থ হবেন, জামিনের জন্য আবেদন করবেন, অর্থাৎ প্রত্যেকে যে প্রসেস ফলো করেন তিনি করবেন। কিন্তু প্রশ্ন ওঠে বাংলাদেশে আইন কি স্বাভাবিক পথে চলে? আমরা তো দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ঘটেছে বাংলাদেশে। 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ দিন হিসেবে ঘোষণা করে। সেই দিন মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বভার গ্রহণ করেছিলেন প্রধান উপদেষ্টা হয়ে, আর সেই দিনটাকে জুলাইয়ের মূল দিবস হিসাবে ধরা হয়েছিল। আগামীকাল সেই দিন আসছে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে বাংলাদেশে যা চলছে সেগুলো আত্মকেন্দ্রিক ভাবনা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি সরকার কতটা কি করবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তবে মূল বিষয় হলো শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছিল সরকার। সেক্ষেত্রে যদি ট্রাভেল পাস না দেয় তাহলে কি ফিরতে পারবেন শেখ হাসিনা? এই প্রশ্নটাও কিন্তু প্রাসঙ্গিক, কারণ এখন ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার। তারা কতটা কি করবে, আদেও কিনা শেখ হাসিনার পক্ষ নিয়ে, সেটাও দেখার। যদিও আওয়ামী লীগকে ফিরতে দিলে বা শেখ হাসিনাকে ফিরতে দিলে বিএনপিরই কিন্তু লাভ হবে, আর সেটা বোঝেন তারেকরা। তবে আইনগত জট যে পুরোপুরি কেটে গিয়েছে সেটা বলা না গেলেও জট কিন্তু একটু একটু করে কাটছে, সহজ হচ্ছে। বিশেষ করে সহজ হচ্ছে দেশের মানুষের মনে আওয়ামী লীগের আবার নতুন করে পুনরবস্থান। অনেকটাই ক্ষমতাসীন দলের ওপরও যদিও নির্ভর করছে। এখন দেখার পরিস্থিতি ঠিক। এদিকে দেশের জনগণ জেগেছে, জনতার জয় হবেই। আমি খুব শীঘ্রই দেশে ফিরব এবং ইউনূস ও তারেকের সকল অপরাধের বিচার করব। শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চলছে, মামলা চলছে। মামলা তো সীমা নেই, বাড়ি ঘর লুটপাট, সবকিছু ধ্বংস, অর্থনীতি। তারা বলেছে যে এভাবে আওয়ামী লীগকে শেষ করে দিতে হবে। আওয়ামী লীগকে শেষ করতে পারে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা নিয়ে গিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি ছিল, আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে ভাত, তাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে সাধারণ মানুষ, শুধু সাধারণ কেন, সর্বশ্রেণীর মানুষই এর সুফল ভোগ করেছে। কিন্তু আর দুঃখ হয় শত শত শিশু মারা যায়। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যারা একেবারে বড় গলা করে বড় করে তারা চুপ কেন? চুপ আমার কাছে অবাক লাগে এটা ভাবতে। ঠিক আছে, তারা চুপ থাকুক, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা বা জাতির পিতার আদর্শে বিশ্বাসী যারা সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, আজকে সবাই জেগেছে। সারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জেগেছে। তাদের সবাইকে নিয়ে আমাদের আবার সেই গৌরব ফিরিয়ে আনতে হবে। পাটপাড়ি হুসের ক্ষমতা দখল এবং এই 21 আগস্ট গ্রেনেড হামলাকারী ক্ষমতায় এসে যাদেরকে নির্মমভাবে হত্যা করে যাচ্ছে, যারা সাধারণ বরণ করেছে, তাদের কামনা করি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্বজন হওয়া বেদনা নিয়ে যারা বেঁচে আছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানিয়ে শেষ করছি। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খোদা হাফিজ।
আওয়ামী লীগকে আটকানো গেল না, বাংলাদেশ জুড়ে জয় বাংলা স্লোগান উঠছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিল লক্ষ্য করা যাচ্ছে, সেখানে পুলিশ পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে নিয়ন্ত্রণে আনতে। সেখানে দাঁড়িয়ে জয় বাংলা, তাও আবার মন্ত্রীর সামনে। কেউ কেউ তো বলছেন কিছুতেই আটকানো যাচ্ছে না আওয়ামী লীগকে। সম্প্রতি ফের দেশে ফেরার কথা বলেছেন শেখ হাসিনা, এবছরের মধ্যেই তিনি দেশে ফেরার কথা বলেছেন। মধ্যে আওয়ামী লীগের তৎপরতা বহু অংশে বেড়ে গিয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, নরসিংদী তো রয়েছেই, যেখানে আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করা এবং এই সমস্ত এলাকা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে ধরা হচ্ছে। এমনকি নোয়াখালীতে যে পরিমাণ আওয়ামী লীগের মিছিলে জনসংখ্যা লক্ষ্য করা গিয়েছে, তাতে পুলিশ পর্যন্ত পিছু হটতে তরফে বলা হয়েছে তাদের মিছিলে মানুষের জনসমাগম এতটাই ছিল যে তারা প্রস্তুত ছিলেন না। তারা কিন্তু একবারও বলেননি যে তাদের হাতে অস্ত্র ছিল। ফলে বলাই শান্তিপূর্ণভাবে সক্রিয় হচ্ছে হাসিনার দল। এর মধ্যে হাসিনার প্রতিষ্ঠা বার্ষিকীতে দেখা যায় পুলিশ, র্যাব, সেনাকে নামানো হয়েছিল মিছিল রূপে, কিন্তু সেটা দেখা কিছু কিছু জায়গায় তারপরও মিছিল করেছে। বিএনপির প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সামনে এবার জয় বাংলা স্লোগান দেখা গেল। একটি সমবায় সমিতির বৈঠকে এক মহিলা বক্তব্য, সে বলেন যে জয় বাংলা, সেটা নিয়ে মীর শাহে আলম কিছুটা বিরক্তি প্রকাশও করেছেন। কিন্তু এতে তো আওয়ামী লীগই বিষয়টাই সামনে আসছে, কারণ কিছুতেই তাদের থামানো যাচ্ছে না, এটা হচ্ছে। এদিকে সম্প্রতি শেখ হাসিনা একটি সাক্ষাৎকারে বলেন, প্রতিটা বাধা এবং ষড়যন্ত্রকে অতিক্রম করে আমি এই বছরই দেশে ফিরব। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য রাখেন তিনি। 19 মে তিনটি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার দেয়। আর ওই সাক্ষাৎকারগুলোতে তিনি দাবি করেছিলেন যে আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরবে দেশে। যবে তিনি ফিরবেন সেটা নির্দিষ্ট করে বলেননি, কিন্তু এই সাক্ষাৎকারে নির্দিষ্ট করে বলছেন এবছরই তিনি দেশে ফিরবেন। কোনো বিকল্প পথের কথা বলেননি। শেখ হাসিনার বক্তব্য এবং রাজনীতিতে ফেরার সঙ্গে অনেকে আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের সঙ্গে তুলনা করছেন। আসলে জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী এবং কিংবদন্তি তৈল সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন্স থেকে পিছু হটতে বাধ্য হন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দেশে ফেরাটা আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের আদর্শ এবং পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত একটি অঙ্গীকার। হাসিনা বলেন, তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের কোনো স্বাধীন বা নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ার ফল নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত পদক্ষেপ। এদিকে দিকে দিকে মানুষের মুখে জয় বাংলা স্লোগান। গোপালগঞ্জ, নরসিংদী তো রয়েছেই, মানুষের মুখে মুখে জয় বাংলা দেখা যাচ্ছে। তারা যে প্রত্যেকেই আওয়ামী লীগের সমর্থক তা কিন্তু নয়। অনেকে বলছেন কোথাও গিয়ে শেখ হাসিনার ফেরার পথ প্রশস্ত হয়ে গেছে, এবার শুধু অপেক্ষার। চীন, তুরস্কের পর এবার ইউরোপ। এক দেশের উপর নির্ভরতা কমাতে চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়ার অত্যাধুনিক সমরাস্ত্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ। তবে কি নিজের দেশের প্রতিরোধ আর ভরসা করতে রাজি নন প্রধানমন্ত্রী তারেক রহমান? এতে নয়াদিল্লিকে কি বার্তা দিতে চাইছে তারেক সরকার? ঢাকাকে কি ভারতে বলতে চাইছে যে নয়াদিল্লির করুণার উপরে আর ভরসা করে রাজি নয় বাংলাদেশ, বরং প্রতিরক্ষায় ভারতকে টেক্কা দেওয়াই এখন আসল লক্ষ্য বাংলাদেশের? একদিকে চীনের সঙ্গে 17টি চুক্তি, অন্যদিকে ইউরোপের সর্বশ্রেষ্ঠ দুই অস্ত্র উৎপাদনকারী দেশের সঙ্গে বন্ধুত্ব করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণের এবার বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এতদিন চীন, তুরস্ক সহ কয়েকটি নির্দিষ্ট দেশের উপর নির্ভর করলেও এবার ইউরোপের শিল্পের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্র চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পথে হাঁটছে ঢাকা। লক্ষ্য একটাই, অস্ত্রের উৎস বৈচিত্র্যময় করা, উন্নত প্রযুক্তি অর্জন এবং প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। জানা গেছে গত 28 জুন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সফরে যান। প্রথমে এই সফরকে নিয়মিত সামরিক যোগাযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করা হলেও পরে প্রতিরক্ষা মহলে স্পষ্ট হয় সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল আধুনিক সমরাস্ত্র, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া বর্তমানে ইউরোপের অন্যতম উন্নত প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র। অত্যাধুনিক প্রযুক্তি L-159 লাইট কমব্যাট ও স্ট্রেনার ফাইটার এয়ারক্রাফট তৈরিতে পারদর্শী চেক প্রজাতন্ত্র। তাদের সাঁজোয়া যান পাহাড়ি এলাকাতে অভিযানে সক্ষম। সমরাস্ত্র তৈরিতে কম যায় না স্লোভাকিয়াও। তাদের উচ্চমানের ট্যাঙ্ক, সাঁজোয়া ও গোলা বারুদ ঘুম ছুটিয়ে দিয়ে যে কোনো দেশে। এছাড়াও উচ্চমানের অ্যাসল্ট রাইফেল, গোলা বারুদ, সাঁজোয়া যান, 155 মিলিমিটার আর্টিলারি এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তি উৎপাদনে দুদেশই আন্তর্জাতিকভাবে পরিচিত। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও শিল্প সহযোগিতার ক্ষেত্রে তাদের অবস্থান তুলনামূলকভাবে নমনীয় বলে মনে করা হয়। সূত্রের দাবি, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য CZ BREN-2 অ্যাসল্ট রাইফেল সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে লাইসেন্সের আওতায় উৎপাদনের বিষয়ে আলোচনা এগিয়েছে। এগুলো বাস্তবায়িত হলে শুধু অস্ত্র আমদানি নয়, দেশি আধুনিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা শিল্পকে আরো শক্তিশালী করবে। বিশ্লেষকদের মতে ফোর্সেস গোল 2030 ধারাবাহিকতায় বাংলাদেশ এখন শুধু অস্ত্র কেনার নীতি থেকে সরে এসে প্রযুক্তি অর্জন, আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা কৌশলে জোর দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর চেক প্রজাতন্ত্র স্লোভাকিয়ার প্রতিরক্ষা শিল্পের দ্রুত সম্প্রসারণ ঢাকার আগ্রহ বাড়িয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ চেক প্রজাতন্ত্র বা স্লোভাকিয়ার পক্ষ থেকে নির্দিষ্ট কোন অস্ত্র ক্রয় চুক্তি, আর্থিক মূল্য বা সরঞ্জামের পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সামরিক যোগাযোগ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ তার প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরো বৈচিত্র্যময় করতে চাইছে। আর সেই কৌশলে ইউরোপের এই দুই দেশ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সক্রিয় হচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা, এবার কি বাংলাদেশ টার্গেট হচ্ছে? এর সঙ্গে কি ভারতের অ্যাকশন রয়েছে? মাত্র 1 মাস আগে মিয়ানমারের জুন্টা প্রধান ভারত সফর করেন, বৈঠক করেন নরেন্দ্র মোদীর সঙ্গে, চুক্তি হয় সীমান্ত রক্ষার, আর তার ঠিক 1 মাস পরেই বাংলাদেশ সীমান্তের কাছে বিমান হামলা। এখন প্রশ্ন, এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে রয়েছে বড় রহস্য? আরাকান আর্মি রয়েছে, আর সেটার কারণ দেখিয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে মিয়ানমারের সামরিক গোষ্ঠী। তার মধ্যে সামনে এসেছে রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের বক্তব্য। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে রয়েছে চীন। হঠাৎ এই ধরনের বক্তব্য রাখলেন কেন তিনি? তবে কি তারা মিয়ানমারের সঙ্গে বা মিয়ানমারের কথা বললো, নাকি যুক্তরাষ্ট্র বা ভারতকে বলার চেষ্টা করলো? সে মে থেকে 23 জুন পর্যন্ত 5 দিনের রাষ্ট্রীয় সফর হিসাবে ভারতে থাকেন মিয়ানমারের জুন্টা প্রধান। তিনি অন্য দেশে না গিয়ে হঠাৎ ভারতের প্রথম সফর কেন করলেন? এটা নিয়ে নানা উঠে আসে। আর তবে মূল কারণ হিসেবে জানা যায়, নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে মিয়ানমার। ভারতও সেটাই চাইছে, এমনকি ভারতও মিয়ানমার জোরবৃত্তি দিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত এখন অশান্ত, মিয়ানমারের অভ্যন্তরে নানা ঘটনা ঘটছে। আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী ভারতের সীমান্ত পর্যন্ত চলে এসেছে, আর এই সফরের পরেই নানা জায়গায় এই ঘটনা ঘটছে। বুধবার থেকে কক্সবাজার সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। যুদ্ধ বিমান নামানো হয়েছিল। আরাকান আর্মির ওপর হামলায় বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ফেলা হয়েছে বোমা। মিয়ানমার কি বাংলাদেশেও হামলা চালাতে পারে, এই প্রশ্ন উঠে যাচ্ছে। শোনা যাচ্ছে আরাকান আর্মির প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সামনে আসছে। হঠাৎ করে বাংলাদেশ কেন? এমনকি বাংলাদেশে আরাকান আর্মির পোশাক তৈরি হচ্ছে বলেও খবর উঠে এসেছে বহুবার। ফলে একটা আশঙ্কা তো করাই যায় যে যারা নজরে রাখছে মিয়ানমারকে, আরাকান আর্মিকে দমনের জন্য কি জুন্টা সরকার বাংলাদেশে হামলা চালাতে পারে, এরকম প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। অন্যদিকে এর মধ্যে রাষ্ট্রদূতের বক্তব্য খানিকটা আগুনে ঘি ফেলে দিয়েছে। তারা নাকি কোনোভাবে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশে। এর সঙ্গে অনেকে যোগ করার চেষ্টা করছে যে পুশিন ইস্যুতে বাংলাদেশ ভারত সীমান্তে জোড়া। এমনিতেই ভারতের চাপে রয়েছে বাংলাদেশ, তার উপর ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, চীন থেকে সম্ভাব্য যুদ্ধ বিমান কেনার আলোচনায় নজর রাখছে ভারত। এদিকে সফর করেছিলেন জুন্টা বাহিনীর প্রধান, তারপর হামলার ঘটনা দুয়ে 4 করার চেষ্টা করছে অনেকে। ফলে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে। তবে সে যাই হোক, বাংলাদেশ যে ক্রমশ চাপে পেয়ে সেটার বলার অপেক্ষা রাখে না। একদিকে মিয়ানমার, যেখানে জুন্টা সরকার, অন্যদিকে ভারত, এদিকে যুক্তরাষ্ট্র তো রয়েছেই। ফলে এরপর কি করবেন তারেক রহমান? এদিকে চলতি বছরই দেশে ফিরবেন জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার এই ঘোষণার পরই সেই দেশে সক্রিয় হচ্ছে তার দল আওয়ামী লীগ। নিজেদের উপস্থিতি ও শক্তি প্রমাণ করতে বাংলাদেশ জুড়ে রাস্তায় নামছে দলটি। তাদের তরফে জানানো হয়েছে, বুধবার দেশব্যাপী মিছিল ও মিটিংয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে লাখ লাখ মানুষের জমায়েত হতে পারে। আওয়ামী লীগের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা অবৈধ। তারই প্রতিবাদে পথে নামবেন তারা। তবে মুজিবুর রহমানের দল একথা বললেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, এই মিছিলে নেপথ্যে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ। সম্প্রতি বিএনপির এক সাংসদ সংসদে নাম না করে জামাত ইসলামীকে আক্রমণ করেন। দলের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয়, এমন মন্তব্য করেন তিনি। তার পাল্টা দেয় জামাত। তারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে, তাহলে কি আওয়ামী লীগকে বিরোধী শক্তি হিসেবে দেখতে চাইছে তারেক রহমানের দল? এই প্রশ্ন তোলে তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশে নিজেদের শক্তিশালী অবস্থান বোঝাতে চাইছেন শেখ হাসিনা, তাই তিনি মিছিলের ডাক দিয়েছেন। আওয়ামী লীগ জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, দেশের আর্থসামাজিক উন্নতি হয়েছে। অথচ বিএনপির আমলে দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই। বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে। তারেক রহমানের দল জনসমর্থন ছাড়া ক্ষমতায় এসেছে বলেও দাবি করে হাসিনার দল। বিবৃতিতে উল্লেখ, জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য ব্যবহার করা হচ্ছে, বিচার ব্যবস্থাও রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে। শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছে তাও বাতিল করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে বুধবারের এই মিছিল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই বিপ্লব উদযাপন সমাবেশে বিস্ফোরণ হয়েছে। সোমবার রাত 10টার পর সমাবেশস্থলে এই বিস্ফোরণে এখনও পর্যন্ত 4 জনের গুরুতর আহত হবার খবর পাওয়া গিয়েছে। 2024-এর জুলাই বিপ্লব বার্ষিকী উদযাপনের জন্য এই সভা ডাকা হলেও তা মূলত ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী সমাবেশ। তবে বিস্ফোরণের ঘটনায় সভার আয়োজক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই ঘটনা প্রশাসনের ষড়যন্ত্র।
তিনি আরও অভিযোগ করেন, পরিকল্পনা করে সভা শুরুর মুখে এলাকায় লোডশেডিং করে দেওয়া হয়েছিল। প্রশাসনের সহযোগিতায় সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জাতীয় নাগরিক পার্টির অভিযোগ। এনসিপি নেতাকর্মীদের খুনের চেষ্টা হয়েছিল বলেও গুরুতর অভিযোগ তুলেছে দলটি। 2024-এ বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মূল সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তৈরি জাতীয় নাগরিক পার্টি 1 মাসব্যাপী কর্মসূচি নিয়েছে। পদযাত্রা, সমাবেশ ইত্যাদি করছে তারা। তাদের প্রচারে মূলত দুটি বিষয় প্রাধান্য পাচ্ছে। একদিকে তারা হাসিনা সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন কায়েমের অভিযোগ করছেন, অন্যদিকে জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করায় বিএনপি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত দলটি। একে অভিযোগে ময়দানে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বেশ কিছুদিন ধরেই জামায়াত এবং এনসিপি শাসক দল বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে, তাদের পরিণতিও অচিরেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো হবে, অর্থাৎ বিএনপিও গণরোষের মুখোমুখি হতে চলেছে। হাসিনা ও আওয়ামী লীগকে বিএনপি পিছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরাতে চাইছে বলেও অভিযোগ এই দুই বিরোধী দলের। সমালোচনা সেই রেস ধরেই সোমবার রাতের ঘটনায় এনসিপি নেতৃত্ব আওয়ামী লীগ নয়, দায় চাপিয়েছে বিএনপি প্রশাসনের বিরুদ্ধে। বেশি রাত পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দ স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ দেখান। পরে পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা এলাকা ছাড়ে। বিস্ফোরণে আহতরা হলেন মোহাম্মদ শাহিন খন্দকার, মোহাম্মদ জসিম ২৬, মোহাম্মদ শাহাদাত হোসেন ৪০ এবং ইমরান হোসেন। তাদের সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁচামরিচ গত সপ্তাহে ৭ টাকা, আজ ১২০ টাকা। 1 সপ্তাহে ঠিক শতভাগ বৃদ্ধি। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আমদানি বন্ধের ঘটনাই নয়, এটা নিয়ন্ত্রণহীনতার গল্প। আর এই নিয়ন্ত্রণহীনতা ঘটছে এমন এক সরকারের আমলে যাদের হাতে ৩০০ আসনের মধ্যে ২০৯টি, মানে ২/৩ বেশি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা। কোনো জোটের বাধ্যবাধকতা নেই, কোনো অজুহাত নেই। ক্ষমতার এমন কেন্দ্রী ভবন নিয়েও যদি কাঁচাবাজার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে ব্যর্থতাটা প্রশাসনিক দুর্বলতার নয়, বরং সদিচ্ছার অভাবের। সবজি বিক্রেতা নিজেই বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। জ্বালানি তেলের দাম কে নির্ধারণ করে? সরকার। তাহলে চক্রটা সহজ। সরকারের জ্বালানি নীতি সরাসরি প্রতি কেজি মরিচ ও আলুর দামে গিয়ে ঠেকছে, অথচ সেই দায় নেওয়ার বদলে সাফাই দেওয়া হচ্ছে আমদানি নির্ভরতার নামে। পেঁয়াজ, আলু দুটোতেই ৫ টাকা বাড়তি। তেলাপিয়ার কেজি ১৮০ থেকে ২০০ ছাড়িয়েছে। চাল, ডাল, তেলের দাম তো মাসের পর মাস স্থিরভাবে চড়া হয়েই বসে আছে। এটা এলোমেলো নয়, এটা প্যাটার্ন। আর এই প্যাটার্নটা নতুন নয়। ২০০৬ সালে বিএনপি জামাত জোটে আমলে বাজার সিন্ডিকেট, মজুতদারি আর টেন্ডারবাজির অভিযোগ যতটা ঘন ঘন উঠেছিল, ইতিহাসটা ভালোই মনে রাখে। ২০ বছর পর ক্ষমতায় ফিরে ৫১ দফা আর ইনসাফের বাংলাদেশের ইশতেহার দিয়ে যে সরকার শুরু করল, তাদের প্রথম কয়েক মাসেই যদি মানুষের পাতে থাকা মরিচটাও দ্বিগুণ দামে কিনতে হয়, তাহলে সেই ইনসাফের সংজ্ঞাটা আসলে কার জন্য?